তখন যে মিডিয়া ছিল এখন একই মিডিয়া আছে, মূল্যায়ন করবার কিচ্ছু নাই। তখনকার মিডিয়া নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে রাখবার চেষ্টা করেছে, এখনকার মিডিয়া শেখ হাসিনাকে আনবার চেষ্টা করছে। একই চেষ্টা, সব একই রকম আছে, কিন্তু পন্থাগুলি ভিন্ন। বাংলাদেশে আপনারা হয়তো জানেন না কি ধরনের কষ্ট প্রবাসীরা করেছে, কারণ বাংলাদেশ থেকে দেখার কোনো সুযোগই ছিল না। আমি কত প্রক্রিয়া মেনটেন করে, কিছু কিছু ছেলেরা ছিল, কয়েকজন ছিল যে যারা টকশোতে কথাও বলতো, পেছনে শুনতাম যে বোমার আওয়াজ শোনা যাচ্ছে, পিছনে শুনতাম গুলির আওয়াজ শোনা যাচ্ছে, তারা আমাদেরকে শোনাতে, দেখেন ভাই এই যে শোনা যাচ্ছে গুলি করতেছে, লুকিয়ে লুকিয়ে ওর সাথে এসে কথা বলতো। কারণ আমি তখন তো ফোনও বিচ্ছিন্ন ছিল, কারোর সাথে যোগাযোগ করার ইয়ে ছিল না। তারা কত ভাবে ওই ইন্টারন্যাশনাল কি বলে এটাকে ইন্টারনেট নিয়ে যেখানেই আছে সেখানে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হতো। ওদেরকেও রিকগনাইজ করছে না, ওরা যে কত কষ্ট করে জীবন ঝুঁকি নিয়ে আমাদের সাথে যুক্ত হতো, তাদেরকেও এখন তাদের জায়গাও নাই। যাই হোক, জুলাই যোদ্ধাদের কি কারণে এই জুলাই যুদ্ধ ম্লান হয়ে গেছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আমি শর্ট এভাবে করতে চাই যে প্রবাসীদেরকেও মূল্যায়ন করা হয়নি। এরপর সেই প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে নিয়ে ভেবেছিল তৎকালীন সময়, তাদের বিষয়গুলিকে প্রতিনিয়ত আনবার চেষ্টা করেছি, এবং বিশেষ করে কার্নিশে থাকা বিষয়টা আমাকে অনেক নাড়া দিয়েছিল, ঘুমোতে পারিনি। ওই মুহূর্তটা আমার স্পষ্ট মনে আছে। এটার সাথে যদি একটু আমরা অ্যাড করি, আপনার মনে আছে কিনা যে যখন একজন বাবা বলছিল যে একটা মানুষকে মারার জন্য আসলে কয়টা বুলেটের প্রয়োজন হয়, মানে কতটা বিভৎস ছিল সেই সময়টা, যে ওই লোকটাকে আনবেন আপনি প্লিজ, এটাকে নোট ডাউন করে রাখুন, তাকে একটু আনবেন। ছিল যে বিভিন্ন জায়গায় ছাত্ররা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিয়েছিল যে আপনাদের সন্তানরা রাস্তায়। সে কিন্তু পুলিশ অফিসার ছিল, পুলিশ সদস্য ছিল, সে কিন্তু পুলিশ সদস্য ছিল, রাইট। তার ছেলেকে মারে, তখন সে পুলিশ সদস্য হওয়ার সত্ত্বেও পুলিশদের প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সে বলেছিল, জিজ্ঞাসা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, একটা বাচ্চাকে, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আহা, সেদিন একজন বাবার যে মানে আর্তনাদটা যে ছিল, সবচেয়ে বেশি যেটা নাড়া দিয়েছিল সাধারণ মানুষকে, যে আপনাদের সন্তানরা রাস্তায়, প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই আসুন, মানে এই যে ডাক। কিন্তু আমরা বাস্তবে আসলে দেখুন, আমাদের দেশের কতটুকু কি করলাম। আমাদের দেশের বাবা মাদের একটা ক্যারেক্টার আছে, মানে সব বাবা মাদেরই, সব সন্তানের, সারা পৃথিবীতে বাবা মা আর সন্তানের রিলেশনের মধ্যে আল্লাহ আর কোনো এখানে জাতপাত রাখেনি, একই রকম মায়া। কিন্তু আমাদের এই 24-এর আন্দোলনে একটি ভিন্ন চিত্র দেখেছে। আমরা সবসময় যখনই বাইরে যেতাম দুপুরে, সন্ধ্যার পরে, বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সময় হলে, আমাদের বাবা মা কিন্তু বলতো, ঘরে থাক, ঘরে থাক, কেউ বাইরে যাবে না, ঘরে থাকবা। এই জুলাই বাবা মাদেরকে এমন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে, বাবা মারা বলতে বাধ্য হয়েছে, যাও বাবা যাও, বিজয় ছিনিয়ে নিয়ে আসো। মানে কি বলবো, বাবা মার সন্তানদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমে এসেছে, জানালার সামনে দাঁড়িয়েছে, উপর থেকে হেলিকপ্টারে করে বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে। এসব ইতিহাস এখন কোথাও কোনো গণমাধ্যমে, কোনো টেলিভিশনে এই ধরনের ইতিহাস দেখবেন এখন বলে না, কারণ এই বাস্তবতা সহ্য করবার মতো সেই সক্ষমতা নাই আমাদের। আমরা ভুলে গেছি সবকিছু, আমরা গোল্ড ফিশ মেমোরির জাতি, আমরা ক্ষমতার মোহে সবকিছুকে ভুলে গেছি। জাতিসংঘের ঘোষিত 1,500 মানুষের জীবনের বিনিময়ে এই বিজয় এসছে। ওই 1,500 মানুষ কেউ মনে রেখেছে কিছু? কারো নাম আমরা মনে রেখেছি? কিচ্ছু না। আমি যদি মানে আগস্টের না, আমি জুলাই অভ্যুত্থানের কথা বলি, তখন যে মিডিয়ার ভূমিকাগুলো ছিল আর বর্তমানে যে মিডিয়ার ভূমিকা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন? তখন যে মিডিয়া ছিল এখন একই মিডিয়া আছে, মূল্যায়ন করবার কিচ্ছু নাই। তখনকার মিডিয়া নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে রাখবার চেষ্টা করেছে, এখনকার মিডিয়া শেখ হাসিনাকে আনবার চেষ্টা করছে। একই চেষ্টা, সব একই রকম আছে, কিন্তু পন্থাগুলি ভিন্ন। এই মিডিয়াতে কোনো চেঞ্জ হয়নি। ইন্টারনেট বন্ধ থাকার সময়টাতে অনেক ঘটনাই আমাদের এখনো অজানা আছে। এমন কি কোনো ঘটনা আছে যেটা এখনো আমাদের চোখের সামনে এসে পড়েনি, বা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, বা জনগণ জানে না? পুরো যে তথ্যচিত্রটা বা তথ্য প্রমাণগুলো আপনি জানেন যে এই সময়টাতে আসলে এই ঘটনাগুলো ঘটেছিল।
পুরো সময়টাই তো ব্ল্যাক আউট ছিল। আমি এটাই তো একটু আগে যেটা বললাম, প্রবাসীদের যে ভূমিকা ছিল তা বাংলাদেশিরা দেখেনি। এর চেয়ে বড় কি আর বলবো, প্রবাসীদের ওই মানে তাদের যে একটা ডেডিকেশন, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে স্যাক্রিফাইস, এগুলিকে আপনারা তখন দেখেননি। আমি এটাই বলবো, আপনার প্রশ্নে এমন কিছু দেখাইতে বলছেন যা কেউ জানে না, এটাই অনেকেই জানে না। প্রবাসীরা এবং বিদেশে থাকা মানুষগুলি দেশের জন্য কি ধরনের কষ্ট করেছিল তখন, এগুলি আপনারা দেখেননি। যদি পুরো আন্দোলনের বিজয়কে আপনি 100 দেন, 50 হলো বাংলাদেশের মানুষের আন্দোলন আর 50 দিতে হবে প্রবাসীদের আন্দোলন। কিন্তু এটিকে মূল্যায়ন করা হয়নি, রেকগনাইজও করা হয়নি এই বিষয়টা। যদিও কেউ এটার জন্য কোনো ক্লেইমও করছে না, কমপ্লেইনও করছে না, কারণ তারা তো প্রবাসী যারা ছিল ম্যাক্সিমাম যারা তারা দায়িত্বের জায়গা থেকে করেছে। তারা কোনো এমন না যে কোনো আমাদের পেতে হবে কিছু, দিতে হবে কিছু, এমন করে চায় না। তবে সম্মানটা তো দিতে পারতাম, আমরা বলতে তো পারতাম আমাদের প্রবাসী যারা আছে এরা বাংলাদেশকে ভুলতে পারে না। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তারা বাংলাদেশকে লালন করে, ধারণ করে, তাদের প্রতি স্যালিউট, এটা তো বলতে পারতো। নাই, করেনি কেউ। আপনার দৃষ্টিতে আন্দোলনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটি ছিল বা ঘটনা কোনটা ছিল? পুরো আন্দোলনটাই তো আমার স্মরণীয় ছিল। এর মধ্যে আসলে বাইরে কিছু বলবার নেই, কারণ আমি আন্দোলনের প্রতিটি মিনিটের সাথে সম্পৃক্ত ছিলাম, প্রতি সেকেন্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। অনেকে ভয়ে কথা বলতো না, আমি ফেসবুকের মাধ্যমে সার্বক্ষণিক মানুষকে দিয়ে কথা বলানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা মুহূর্তই এক এক দিন। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি ওই স্মরণীয় ঘটনা যেদিন শেখ হাসিনা চলে যায়, তখন আমাদের ওখানে ভোর রাত, আপনাদের এখানে বিকেল প্রায়। আমি তো তখন কানাডাতে, টরন্টোতে। সারা রাত আমার ঘুম হয়নি। বাংলাদেশে তখন দিন আপনার এই মানুষজন কখন আসতেছে বা এসে, তখন তো আমাদের প্রতি মিনিটে মিনিটে আমাদের ফেসবুক পিপলের নিউজ আপডেট যাচ্ছে। বুলেটিন যাচ্ছে, আমি দেখতেছিলাম। আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমি সজাগ, ঘুম হয়নি। আমি এদিক সেদিক, কোনো ঘুমই হয় না। অসুস্থ, দীর্ঘদিনের এই নির্ঘুমের কারণে এমনিতে অসুস্থ হয়ে গেছে। আবার শেষ রাত ওই দিন যদি কোনো কিছু করতে না পারে, তার বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে, এই ছিল আমার পরে শেষ রাতে আমার মনে আছে যখন খবর এলো যে শেখ হাসিনা চলে গেল দিয়ে, তখন আমি আমার ওয়াইফকে জাগালাম যে তোমার শেখ হাসিনাতে চলে গেল। তখন বলছে যে বিশ্বাস হয় না, এগুলি কোন কথা, যে ও আবার ঘুমিয়ে গেছে, শোয়ার চেষ্টা করছে। আমি বলছি, সত্যিকার চলে গেছে। পরে ও ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছে না, সত্যি। আসলেই শেখ হাসিনা চলে যাওয়াটা বা এই যে একটা বড় ধরনের একটা বিষয় ঘটেছে, অবিশ্বাস্য। মানুষের জীবন দিয়ে ঐক্যবদ্ধ হলে যে অনেক অবিশ্বাস্য ঘটনা বাস্তবায়ন করা যায়, সেটা ছিল